নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি ডক্টর নিহার রঞ্জন গুপ্তের লেখা রহস্য গল্প বিদ্যুৎ বহ্নি। আজ থাকলো প্রথম পর্ব। পাইপটা নিভে গিয়েছিল। কিরিটি নতুন করে আবার পাইপে অগ্নিসংযোগ করে। পাইপে কয়েকটি টান দিয়ে খানিকটা ধোঁয়া উদ্গীরণ করে বলে, কথাটা কারোরই অজানা থাকবার কথা নয়, কারণ ওই দিন সকালেই ইংরাজি বাংলায় সব কাগজে ঘোষণা করা হয়েছিল কলকাতা শহরের কোনো কোনো এলাকায় সেদিন রাত্রে নির্দিষ্ট একটা সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, অর্থাৎ নিষ্প্রদীপ হবে। তালুকদার কিরিটির মুখের দিকে তাকিয়ে বলে, তার মানে তুমি কি বলতে চাও কিরিটি? এইটুকুই তোমাকে বলতে চাই তালুকদার, যে হত্যাকারী পূর্ব বিজ্ঞাপিত নির্দিষ্ট সময়ে নিষ্প্রদীপের ওই গোল্ডেন অপরচুনিটিটুকুর অত্যন্ত সুচারুভাবেই সত্যিকারের বুদ্ধিমানের মতো সদ্ব্যবহার করেছে। তা না হয় মানলাম, বুদ্ধিমানের মতো নিষ্প্রদীপের পূর্ব নির্দিষ্ট সময়টুকুর সদ্ব্যবহার করেছে, কিন্তু হত্যাকারী এটা তো জানতো না যে ঠিক সেই দিনই ব্রজদুলাল সাহা সন্ধ্যার ভাইকাউন্টে মাদ্রাজ থেকে ফিরে আসবেন। তার ফিরে আসাটা তো জানতে পেরেছি আমরা অফিসের জরুরি ট্রাঙ্ক কল পেয়ে অকস্মাৎ। সম্ভবত তা নয় মানে মানে আমার ধারণা কি ব্রজদুলাল সাহার মাদ্রাজ থেকে অকস্মাৎ প্রত্যাবর্তনের ব্যাপারেও হত্যাকারীর হাত ছিল। তুমি কি বলতে চাও কিরিটি? সপ্রশ্ন দৃষ্টিতেই তালুকদার কিরিটির মুখের দিকে তাকায়। কিরিটি কিন্তু একান্তই নির্বিকার। সোফার উপরে শরীরটাকে একটা নিশ্চিন্ত আলস্যের ভঙ্গিতে এলিয়ে দিয়ে তার সম্মুখে উপবিষ্ট তালুকদারের সঙ্গে কথা বলছিল। পাইপে এবারে আরেকটা টান দিয়ে বলে, বলছিলাম এই যে ওই দিকটায় একটু নজর দিলে ক্ষতি বা কি? কোন দিকটায়? বলছিলাম, কিরিটি বলে, সেদিন ব্রজদুলাল সাহার মাদ্রাজ থেকে অকস্মাৎ প্রত্যাবর্তনের ব্যাপারে হত্যাকারীর হাত ছিল। সেটাকে আমাদের বর্তমান প্রবলেমের অ্যাকশন হিসাবে ধরে নিলে ক্ষতিটাই বা কি? ক্ষতি নয়, কিন্তু তুমি তো জানো তালুকদার, কিরিটি আবার বলে, মন আবার কখনো হঠাৎ কিছু ধরে নেয় না। তা জানি, তবে তবের কথা থাক। আমি সেই রকম ইঙ্গিতই যেন একটা ওই ব্যাপারে পাচ্ছি বলেই বলছিলাম। বস্তুত উভয়ের মধ্যে কয়েকদিন আগেকার একটা রহস্যপূর্ণ হত্যার ব্যাপার নিয়ে আলোচনা চলছিল কিরিটিরই বাসায় তার দোতলায় বসবার ঘরে বসে সন্ধ্যার দিকে। হত্যাকাণ্ডটা ঘটেছিল দিন 7 আগে বালিগঞ্জ অঞ্চলে গড়চা লেনে। বিপত্নিক ব্রজদুলাল সাহা, যাকে বলে সত্যিকারের ধনী ছিলেন। রানীগঞ্জ অঞ্চলে 3টি কয়লার খনি ছাড়াও কলকাতায় তার একটি লোহার কারবার ছিল। বিরাট ফলাও কারবার। সাহা স্টিল কোম্পানি। সাহা স্টিল কোম্পানির অফিস ডালহাউসি স্কোয়ারে। বিরাট একটা 7তলা বাড়ির দোতলায় সবটা নিয়ে সাহা স্টিল কোম্পানির অফিস। ব্রজদুলাল সাহার বয়স 52 থেকে 53-র মধ্যে ছিল। সুন্দর স্বাস্থ্যবান লোক, শরীরে কোনো রকম রোগ ইত্যাদি ছিল না।
ধনী ব্যবসায়ী হিসাবে গত কয়েক বছর ধরে ব্রজদুলাল সাহা কলকাতা শহরে সুপরিচিত হয়ে উঠেছিলেন, বিশেষ করে বালিগঞ্জ অঞ্চলে বিরাট প্রাসাদতুল্য এক বাড়ি ফাঁদবার পর। বছর দুই হলো গড় চালেনে বিরাট বাড়ি করেছিলেন। শুধু বাড়ি নয়, মনের মতো করে প্রচুর অর্থ ব্যয়ে গৃহটি সাজিয়েও ছিলেন। ঐশ্বর্যকে করায়ত্ত করতে কিন্তু ব্রজদুলালকে অনেকগুলো বৎসর জীবনের খেসারত দিতে হয়েছিল। অতি সাধারণ অবস্থা থেকে ধীরে ধীরে এগিয়ে গিয়েছেন ব্রজদুলাল সাহা একটা দুর্জয় প্রতিজ্ঞা নিয়ে। এবং সাফল্যের দুয়ারে সবে যখন পা দিতে চলেছেন, স্ত্রী মায়াদেবী চোখ বুঝলেন। বয়স তখন কতই বা ব্রজদুলালের? মাত্র ৩৭ বছর। সমস্ত দেহে তখনও অটুট স্বাস্থ্য। সে যাই হোক, ব্রজদুলাল কিন্তু আর দ্বিতীয় সংসার করেননি। অবশ্যই করবার মতো তার ফুরসত বা মনের তাগিদও ছিল না। কোনো সন্তানাদি ছিল না ব্রজদুলালের। গড়চালানে বিরাট বাড়ি করবার পর বলতে গেলে সেখানে তিনি এবং লোকজনদের মধ্যে 4জন ভৃত্য, 2জন ঠাকুর, 2জন দারোয়ান, ড্রাইভার ও একজন অল্প বয়সী সেক্রেটারি ছিল। ভারতীয় খ্রিস্টান, বছর 24-এর তরুণী রেবেকা। রেবেকাকে থাকবার জন্য 3 তলায় 2টো ঘর ছেড়ে দিয়েছিলেন ব্রজদুলাল। সাহার গৃহে রেবেকা কেবল সেক্রেটারি নয়, বাড়ির কেয়ারটেকার হিসাবেও ছিল। আর ছিল একজন সাধন মিত্র। সাধন ছিল সাহার অফিসে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। একই গ্রামে ছিল সাধনের বাড়ি। গ্রামের স্কুল থেকে ম্যাট্রিক পাস করে কলকাতা শহরে ভাগ্যান্বেষণে এসেছিল সাধন, এবং কোথাও অনেক চেষ্টা করে কোনো সুবিধা করতে না পেরে অবশেষে একদিন ব্রজদুলালের শরণাপন্ন হয়। কি জানি কেন যে ব্রজদুলাল কোনো আত্মীয় স্বজনকে তো নয়ই, এমনকি গ্রামের পরিচিত বা অন্যান্যভাবে পরিচিত কাউকেই কখনো সাহায্য করতেন না। বলতেন, আত্মীয় স্বজন বা পরিচিত জন কাউকেই আমি কোনো সাহায্য করতে চাই না। কারণ হয়তো তার একটা ছিল, কিন্তু সেটা কেউ জানত না। অথচ ব্রজদুলালের ভাইপো ভাইজি ছিল। তাদের কখনো নিজের গৃহে প্রবেশ তো দূরের কথা, তাদের কখনো কোনো খোঁজ খবর নিতেন না। সেই ব্রজদুলাল সাহাই সাধনকে শুধু পড়ার ব্যবস্থাই যে করে দিলেন তা নয়, নিজের গৃহে স্থানও দিলেন। এবং সেই থেকে সাধন ব্রজদুলালের গৃহেই থেকে যায়। সেও আজ থেকে বছর 12-13 আগেকার কথা। ব্রজদুলালের ব্যবসা তখন আজকের মতো বিরাট ফলাও হয়ে ওঠেনি, অবস্থাও এমনি শাঁসালো হয়ে ওঠেনি। ছোটখাটো একটা লোহার কারবার মাত্র। এবং থাকেন তিনি তখন গড়িয়ার দিকে ছোট বাসা বাড়ি নিয়ে। কিছুদিন আগে স্ত্রীর মৃত্যু হয়েছে। একটিমাত্র ভৃত্য নিয়ে তার সংসার। তারপরেই লাগলো দ্বিতীয় মহাযুদ্ধ। একদিন এবং মাত্র বছর 4-এর মধ্যে কোথা দিয়ে কোন পথে যে চঞ্চলা লক্ষ্মী তার সোনার ঝাপটি হাতে নিয়ে ব্রজদুলালের গৃহে অচঞ্চলা হয়ে বসলেন। ফলে দেখতে দেখতে 4 বছরের মধ্যেই দেখা গেল ব্রজদুলাল 3টি খনির মালিক ও সাহা অ্যান্ড স্টিল কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর। কথায় বলে পুরুষস্য ভাগ্যম। সেটার প্রকৃষ্ট প্রমাণ যেন ওই ব্রজদুলাল সাহা। সাধনেরও আপনার বলতে ত্রিসংসারে কেউ ছিল না। ছোটবেলায় একই দিনে কলেরায় মা বাপ হারিয়ে আশ্রয় নিয়েছিল সে গাঁয়ে দূরসম্পর্কীয় এক দিদির বাড়িতে। গ্রামে স্কুল থেকে ম্যাট্রিকটা পাস করবার পর দিদির আশ্রয় আর ভাত বোঝা না হয়ে থেকে একদিন সামান্য একটি সুটকেস, খান্দুই জামা কাপড় নিয়ে কলকাতায় এসে উপস্থিত হলো। পাইস হোটেলে খেয়ে এখানে ওখানে অনেক ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু কোনো সুরাহাই হয় না। অবশেষে একদিন ব্রজদুলালের অফিসে গিয়ে সাহসে ভর করে দেখা করলো। গ্রামের কৃতি পুরুষ ব্রজদুলাল যদি একটা হিল্লে করে দেন এই আশায়। ব্রজদুলাল ছেলেটির চেহারায় ও তার সঙ্গে কথা বলেই মুগ্ধ হলেন। স্থান দিলেন নিজের গৃহে। ব্রজদুলালের আশ্রয়ে মাথা গুঁজতে পেরেই সে যেন বেঁচে গিয়েছিল। যেমন সুন্দর স্বাস্থ্যবান চেহারা, তেমনি তীক্ষ্ণ বুদ্ধি। ব্রজদুলালের কাছে সাধন একটা চাকরি চেয়েছিল, কিন্তু ব্রজদুলাল বললেন, চাকরি দেখা হবে পরে, এখন পড়াশোনা করো। পড়ব, কিন্তু কিন্তু দিয়ে দরকার নেই, কালই কলেজে ভর্তি হয়ে যাও। সাধন কলেজে ভর্তি হয়ে গেল। ক্রমে সে কৃতিত্বের সঙ্গে অর্থনীতিতে MA পাস করবার পর ব্রজদুলাল তার নিজের অফিসেই সাধনকে ঢুকিয়ে দিলেন। সত্যি ওই সুন্দর, স্বাস্থ্যবান, বুদ্ধিদীপ্ত অথচ বিনয়ী, নম্র ছেলেটিকে পুত্রাধিক ভালোবেসেছিলেন ব্রজদুলাল। এবং অনেকেরই ধারণা হয়েছিল
নিজের ভাইপো ভাইজিদের বঞ্চিত করে হয়তো ব্রজদুলাল তার সবকিছুই একদিন ওই সাধনকেই দিয়ে যাবেন। ইদানিং এমন হয়েছিল, সাধন না হলে ব্রজদুলালের কোনো কাজই হতো না। সকল ব্যাপারে পরামর্শদাতা ছিল ওই সাধন মিত্র। সাধন একতলায় থাকতো অফিস ঘরের পাশের ঘরটিতেই, অর্থাৎ ব্রজদুলালের গড় চালানের বাড়িতেই। পুলিশের রিপোর্ট থেকেই জানা যায়, ব্যবসা সংক্রান্ত ব্যাপারেই দিন 15 আগে ব্রজদুলালকে মাদ্রাজে যেতে হয়েছিল এবং কথা ছিল দিন 20 আগে সেখানে তিনি থাকবেন। কিন্তু 7 দিনের মাথায় অফিস থেকে সকালবেলা 8টা নাগাদ অকস্মাৎ একটা জরুরি ট্রাঙ্ক কল পেয়ে ব্রজদুলালকে কলকাতায় ফিরে আসতে হয় ঠিক নিহত হওয়ার রাত্রে, সন্ধ্যায় ভাইকাউন্টে। সন্ধ্যা রাত 7:15 নাগাদ গৃহে এসে পৌঁছান এয়ারপোর্ট থেকে ব্রজদুলাল তার নিজেরই গাড়িতে গড়চা লেনের বাড়িতে। রাত 8টা থেকে 9টা তার শোবার ঘরে সাধনের সঙ্গে কিসব কথাবার্তা হয়। তারপরে সাধনকে তিনি একটা জরুরি ব্যাপারে সেই রাত্রেই গাড়ি নিয়ে পাটনায় মাসখানেক পূর্বে সাহা অ্যান্ড স্টিল কোম্পানির নতুন ব্রাঞ্চ অফিস খোলা হয়েছিল, সেই অফিসে যেতে বলেন। সাধন নিজেই গাড়ি ড্রাইভ করে রাত 9:30 নাগাদ চলে যায় পাটনায়। যতদূর জানা গিয়েছে, দুর্ঘটনার রাত্রে ব্রজদুলালের বাড়িতে তিনি এবং ভৃত্যের দলই ছিল, কারণ দুপুরের দিকে বের হয়ে গিয়ে রাত 8:30টার শোতে রেবেকা মেট্রোতে সিনেমা দেখতে যায়। তাছাড়া সে জানতো না যে ওই রাত্রেই ফিরে আসবেন ব্রজদুলাল। রাত 10টায় ডিনার শেষ করে ব্রজদুলাল শুতে যান। রাত 11:45 20 মিনিটের জন্য ওই অঞ্চল নিষ্প্রদীপ হয়। 12:15টায় রেবেকা সিনেমা থেকে ফিরে এসে 3তলায় সিঁড়ি বেয়ে উঠবার সময় দোতলায় ব্রজদুলালের ঘরে আলো জ্বলতে দেখে। তার কৌতূহল হয় এবং গিয়ে দেখে ঘরের দরজা হা হা করছে খোলা। খোলা দরজাপাতে উঁকে দিতেই ব্রজদুলালের ঘরের মধ্যের দৃশ্যটা তার চোখে পড়ে। স্লিপিং গাউন ও পায়জামা পরিহিত ব্রজদুলাল সাহা একটা সোফার উপরে উপবিষ্ট, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ ও মাথাটা সোফার হাতলের থেকে অসহায়ভাবে নিচের দিকে ঝুলছে। একটা হাত ঝোলা অবস্থায় মাটিতে ঠেকে রয়েছে। ওইভাবে ব্রজদুলাল সাহার চেয়ারে বসে থাকার সমস্ত ভঙ্গিটাই এমন যে রেবেকা সেন যেন সেদিকে দৃষ্টি পড়া মাত্রই ভয়ানক চমকে ওঠে, কেমন সন্দিগ্ধ হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে সে খোলা দরজাপথে ঘরের মধ্যে প্রবেশ করে। কাছে গিয়ে দাঁড়াতেই ঝুলে থাকা ব্রজদুলালের মুখটা সে দেখতে পায়। চোখ দুটো যেন কোঠর থেকে বের হয়ে আসছে। সমস্ত মুখে তখনও স্পষ্ট হয়ে রয়েছে যেন অসহ্য যন্ত্রণার চিহ্ন। দুহাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ। সামনের একটা গোলাকার শ্বেতপাথরের টেবিলের উপরে জ্বলছে সুদৃশ্য একটা টেবিল ল্যাম্প। তার পাশে একটি অর্ধসমাপ্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বোতল। একটি দামি কাচের শূন্য গ্লাস উল্টে পড়ে আছে। তার পাশে সোডা, সাইফন ও চাবির একটা রিং। একটা অর্ধস্ফুট চিৎকার রেবেকার কণ্ঠ থেকে বের হয়ে আসে। না! প্রথমটাই ঘটনার আকস্মিকতায় কি করবে সে বুঝতে পারে না। পাথরের মতোই যেন কয়েকটা মুহূর্ত সেই ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকে রেবেকা। একবার ভাবে সকলকে চিৎকার করে ডাকে, কিন্তু সাহস হয় না। ব্রজদুলাল সাহা যে মৃত সে কথাটা বুঝতে রেবেকার কেন যেন দেরি হয়নি। তবু সম্বিত ফিরে আসার সঙ্গে সঙ্গেই সোজা ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। ভাবে কি করা কর্তব্য, কি সে করবে। অবশেষে কি মনে হয়, পাশের ঘরে গিয়ে সাহার পারিবারিক চিকিৎসক ডক্টর চক্রবর্তীকে ফোন করে দেয় অবিলম্বে একবার আসবার জন্য। ফার্ন রোডেই ডক্টর চক্রবর্তী থাকেন। ব্রজদুলালের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। ফোন পেয়ে 8 ঘন্টার মধ্যেই চলে আসেন তিনি। রেবেকা বারান্দাতেই দাঁড়িয়েছিল। ডক্টর চক্রবর্তীর গাড়ির সাড়া পেয়ে নিজে গিয়ে দরজা খুলে দেয়। ডক্টর চক্রবর্তী জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, কেমন আছেন মিস্টার শাহ? চলুন দেখবেন। উপরে গিয়ে ব্রজদুলালকে পরীক্ষা করেই বুঝতে পারেন ডক্টর চক্রবর্তী তিনি মৃত। এতটুকু আর বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তিনি নিকটবর্তী থানায় ফোন করে দেন। আরো 8 ঘন্টা পরে থানা অফিসার সুকুমাই মল্লিক এসে হাজির হন। ডক্টর চক্রবর্তীর মৃতদেহ দেখেই মনে হয়েছিল কোনো তীব্র বিষের ক্রিয়ায় ব্রজদুলালের মৃত্যু ঘটেছে। তাই তিনি কাল বিলম্ব না করে পুলিশকে খবর দিয়েছিলেন। পুলিশ অফিসার সুখময় মল্লিক ও ডক্টর চক্রবর্তীর প্রথমটায় ধারণা হয়েছিল ব্যাপারটা আত্মহত্যা। মদের সঙ্গে কোনো তীব্র বিষপান করে তিনি বুঝি আত্মহত্যা করেছেন, এবং সেইভাবে তদন্ত শুরু করেছিলেন সুখময় মল্লিক। কিন্তু সমস্ত ব্যাপারটা ওলটপালট হয়ে গেল আকস্মিকভাবে অকুস্থানে কিরিটির আবির্ভাবে পরের দিন সকালে।
সুখময় মল্লিক যখন নিচের পার্লারে বসে সকলের জবানবন্দি নিচ্ছেন, কিরিটি সেখানে গিয়ে উপস্থিত। মল্লিকের সঙ্গে কিরিটির পূর্ব পরিচয় ছিল। কিরিটিকে আসতে দেখে ওই সময় মল্লিক একটু যেন বিস্ময়ের সঙ্গেই শুধায়, কি ব্যাপার মিস্টার রায়, আপনি? কিরিটি বলে, কাল রাত 10টা নাগাদ মিস্টার সাহা আমাকে ফোন করেছিলেন আজ সকালে 8টা নাগাদ একবার তার সঙ্গে দেখা করবার জন্য। কেন বলেন তো? মল্লিক যেন একটু বিস্ময়ের সঙ্গেই প্রশ্ন করেন। কি একটা জরুরি ব্যাপারে তিনি আমার সাহায্য চান বলেছিলেন। কি জরুরি ব্যাপার, কিছু বলেননি আপনাকে? না, তা অবশ্যই কিছু ফোনে বলেননি, কিন্তু আপনি এখানে কি ব্যাপার বলুন তো সুকুমার বাবু? কিরিটির জ্ঞাতার্থে সুকুমার মল্লিক তখন গতরাত্রে সমস্ত ব্যাপারটা বিবৃত করেন। সব শুনে কিরিটি তো একেবারে বোবা, বলে, সে কি, তিনি মৃত? হ্যাঁ, খুব সম্ভবত সুইসাইড বলে মনে হচ্ছে। সুইসাইড? হ্যাঁ, সেই রকমই মনে হচ্ছে। তা মৃতদেহ কোথায়? ওপরে তার শোবার ঘরে। মৃতদেহটা আমি একবার দেখতে পারি? নিশ্চয়ই, চলুন না। আর কাল বিলম্ব না করে কিরিটি সুকুমার মল্লিকের সঙ্গে দ্বিতলে যায় এবং যে ঘরের মধ্যে তখনও সোফার উপরে মৃতদেহটা ছিল সেই ঘরে গিয়ে প্রবেশ করে। মৃতদেহের ভঙ্গিটাই যেন প্রথম দৃষ্টি আকর্ষণ করে কিরিটির। মৃতদেহের ভঙ্গি দেখলে মনে হয় যেন মৃত্যুর কারণটাই যাই হোক না কেন, ওইভাবে চেয়ারের উপর বসে বসে তার মৃত্যু হয়নি। মৃত্যুর পরে কেউ ব্রজদুলালকে ওইভাবে সোফাটার উপর বসিয়ে দিয়েছে যেন। মৃতের দু চোখে আতঙ্ক নয়, যেন একটা বিস্ময়ের আকস্মিকতা স্পষ্ট হয়ে আছে। কিরিটির দিকে তাকিয়ে মল্লিক প্রশ্ন করে, কি মনে হচ্ছে আপনার মিস্টার রায়? আমার কিন্তু সেরকম মনে হচ্ছে না মিস্টার মল্লিক, মৃদু কণ্ঠে কিরিটি বলে। মনে হচ্ছে না? না। তবে কি জানি কেন মনে হচ্ছে দেহের ভঙ্গি যেন ঠিক আত্মহত্যা নয়। তাছাড়া কোনো তীব্র বিষের ক্রিয়াতেই যদি আকস্মিক মৃত্যু ঘটে থাকে, মৃত্যু মুহূর্তের বিক্ষেপ ও কুঞ্চনের কোনো চিহ্নই তো মৃতদেহে দেখা যাচ্ছে না। কথা বলে পুনরায় কিরিটি প্রখর দৃষ্টি নিয়ে মৃতদেহের দিকে তাকিয়ে থাকে আরো কিছুক্ষণ। দেখতে দেখতেই তার নজরে পড়ে মৃতের ঝুলন্ত ডান হাতের তর্জনীর দিকে। তর্জনীর মাথায় কালো একটা দাগ। এগিয়ে গিয়ে মৃতের মুখটাও একবার তুলে দেখল। ঘাড়টা শক্ত হয়ে রয়েছে। বুঝতে পারে কিরিটি মৃতদেহে রাইগার মাউটিস সেট ইন করেছে ইতিপূর্বেই। তারপর তর্জনীর মাথায় ছোট কালো দাগটিও বেশ কিছুক্ষণ ধরে পরীক্ষা করে সোজা হয়ে উঠে দাঁড়ালো। মিস্টার মল্লিক কিরিটিকে লক্ষ্য করতে থাকেন নিঃশব্দে। এবারে ঘরের চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো কিরিটি। বেশ বড় সাইজের ঘর, চারিদিকে বড় বড় জানালা। দক্ষিণে একটিমাত্র জানলার কবাট ব্যতীত সব বন্ধ এবং সব জানলাতেই পর্দা টানা। রুচি, আভিজাত্য ও প্রাচুর্যের চিহ্ন। যা কিছু ঘরের মধ্যে আছে সবকিছুর মধ্যেই যেন বিরাজ করছে। একধারে কোনাকুনি একটা সিঙ্গল বেড, মাথার ধারে ত্রিপয়ের উপরে ঈষৎ নীলাভ রঙের ফোন। অন্যদিকে একদিকে একটি গোদরেজের স্টিলের প্রমাণ সাইজের আলমারি, তার পাশেই দেওয়ালের মধ্যে গাঁথা একটি লোহার সেলফ, আর এক পাশে একটি কাঁচের ছোট আলমারি, তার মধ্যে কিছু ফরেন লিকারের বোতল এবং কাঁচের গ্লাস ইত্যাদি সাজানো, এবং ঘরের মাঝামাঝি জায়গায় সুদৃশ্য মাঝারি সাইজের একটি সোফা সেট। আর কোনো আসবাবপত্র নেই ঘরের মধ্যে। মেঝেতে দামি পুরু কাশ্মীরি কার্পেট বিস্তৃত। ঘরের মধ্যে দুটি দরজা। একটি দরজা খোলাই ছিল, অন্য দরজাটি পাশের ঘরে যোগাযোগ রেখেছে, সেটা এ ঘর থেকে বন্ধ। দুটি দরজাতেই ইয়েল লক লাগানো। ঘরের সংলগ্ন বাথরুমও আছে। বাথরুমের দরজাটা ভেজানোই ছিল। বাথরুমের ভেতরে গিয়েও একবার ঘুরে এলো কিরিটি। ফিরে এসে ঘরে ঢুকে আবার যেখানে সোফার উপরে মৃতদেহ ছিল সেখানে এসে দাঁড়ালো। সামনে ত্রিপয়ের উপরে টেবিল ল্যাম্পটা তখনও জ্বলছিল। নতুন ঝকঝকে দামি একটা টেবিল ল্যাম্প, প্লাগ পয়েন্টের সঙ্গে লাগানো ল্যাম্পটা। ল্যাম্পের সঙ্গে যে সুইচ সেটা টিপে আলোটা নিভিয়ে দিল কিরিটি। তারপরেই হঠাৎ সুখময় মল্লিকের দিকে তাকিয়ে বললে কিরিটি, সবচাইতে পুরানো চাকর এ বাড়িতে কে মিস্টার মল্লিক? জীবন। তাকে একবার ডাকতে পারেন এ ঘরে? এক্ষুনি ডাকছি। সুকুমায় ঘর থেকে বের হয়ে গেলেন।
কয়েক মিনিটের মধ্যেই ভৃত্য জীবনকে সঙ্গে নিয়ে সুখময় এসে ঘরে ঢুকলেন। লোকটার বয়স হয়েছে, চামড়ায় কুঞ্চন ও চুলে পাক ধরেছে, পেটে খাটো নাদুস নুদুস চেহারা, ভারী একজোড়া গোফ, পরনে একটা ফর্সা ধুতি ও গায়ে অনুরূপ ফতুয়া। কিরিটি লোকটার মুখের দিকে তাকালো, বড় ড্যাবড্যাবে চোখ, চোখের দৃষ্টিতে কেমন যেন একটা ভীতি। এর নামই জীবন, মিস্টার রায়, সুখময় পরিচয় করিয়ে দিলেন। তুমি বাবুর কাছে কতদিন আছো জীবন? কিরিটি প্রশ্ন করে। আগে তা প্রায় বছর 14 তো হবেই। তোমার চাইতে তাহলে বোধহয় পুরনো আর কেউ এ বাড়িতে নেই? না। বাবুর কাজকর্ম কে বেশি দেখাশোনা করতো? আগে বরাবর আমিই করতাম। তুমি? আগে, এবং ঘরে আমি ছাড়া আর কোনো চাকর বাকর তো তিনি ঢুকতেই দিতেন না। হুম। আচ্ছা জীবন, দেখো তো এই ঘরের মধ্যে ভালো করে চেয়ে কোনো কিছু খোয়া গিয়েছে বা নতুন কিছু তোমার নজরে পড়ছে কিনা। কিরিটির নির্দেশে জীবন অনেকক্ষণ ধরে ঘরের চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎ মৃতের সামনে ত্রিপয়ের উপর রক্ষিত টেবিল ল্যাম্পটার দিকে তাকিয়ে বলে, আগে ওই টেবিল ল্যাম্পটা। কি? ওটা তো ছিল না মনে হচ্ছে। ওই টেবিল ল্যাম্পটা ছিল না? আগে না। ভালো করে দেখে বলো। জীবন আরো একটু এগিয়ে গিয়ে ল্যাম্পটা দেখে বলে, না বাবু, এটা ছিল না, তবে অনেকটা এইরকমই দেখতে টেবিল ল্যাম্প ছিল এখানে। এটা নতুন বলে মনে হচ্ছে। তাছাড়া সেটার ঢাকনাটা ছিল নীল রঙের রেশমি কাপড়ের ঝালর দেওয়া, আর এটা তো দেখছি সবুজ প্লাস্টিকের। না, এ সে ল্যাম্প নয়। ঠিক বলছো? আগে এটা এর আগে দেখেছো? না। আচ্ছা জীবন, তোমার বাবু কি প্রত্যহ মদ খেতেন? হ্যাঁ, শোবার আগে ওইখানে বসে প্রত্যহ খেতেন, এবং খেতে খেতেই রাতে সংবাদপত্র পড়তেন। কিন্তু কোনো কাগজ তো দেখছি না। কাল রাত্রে কি কাগজ পড়েননি? কাল রাতে তো আমি কাগজ দিয়েছিলাম, তিনি নিজে চেয়ে নিয়েছিলেন কাগজটা। কি কাগজ পড়তেন তিনি? আগে স্টেটসম্যান কাগজ। কাল রাত্রে নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা হয়েছিল? আগে। কখন কাল রাত্রে তুমি তোমার বাবুকে শেষ জীবিত দেখো? রাত 9:30টায় সাধনবাবু ঘর থেকে চলে যাবার পরই বাবু আমাকে আবার নিচে থেকে ডাকেন। কলিং বেল আছে নাকি এ ঘরে? আছে, দুটো কলিং বেল। এই যে দেখুন না, সোফার গায়ে একটা, আর একটা খাটের সঙ্গে। হুম, তারপর? আমি ঘরে এলে বাবু আমাকে সোডা বোতল ও গেলাস সব দিতে বললেন। আমি সব দেবার পর তিনি ঘরের দরজা বন্ধ করে দেন। ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন কাল রাত্রে? হ্যাঁ। ঘরের দরজা বন্ধ করেই কি তিনি রোজ শুতেন? হ্যাঁ, দরজা বন্ধ করেই বরাবর শুতেন। আচ্ছা, ওই যে বন্ধ দরজাটা দেখা যাচ্ছে, পাশের ঘরেরই তো? হ্যাঁ। পাশের ঘরটায় কেউ থাকে? আগে না, ওটা বাবুর প্রাইভেট চেম্বার। তবে বাড়িতে যখন কাজ করতেন ওই ঘরে বসেই করতেন। ওই দরজার তালার চাবিটা কোথায়? চাবি কোথায় তা জানি না, তবে দরজাটা এ ঘর থেকে খোলা ও বন্ধ করা দুই গেলেও ও ঘর থেকে চাবি ছাড়া খোলা যায় না। কিরিটি অতঃপর দরজার চাবির নব ঘুরিয়ে দরজা খুলে পাশের ঘরে গিয়ে ঢুকল। ঘরটি মাঝারি আকারের, দুদিকের দেওয়ালে স্টিলের আলমারি ও কিছু স্টিলের র্যাক, র্যাকে ফাইলপত্র সব সাজানো। মাঝখানে একটি অর্ধচন্দ্রাকৃতি সুদৃশ্য দামি সেক্রেটারিয়েট টেবিল, একটি দামি গদি মোড়া রিভলভিং চেয়ার ছাড়াও গোটা চারেক চেয়ার অন্যদিকে টেবিলে রয়েছে। টেবিলের উপরে একটি টেবিল ল্যাম্প ও ফোন। ঘরটি এয়ার কন্ডিশন করা। ঘরের দরজা জানালা সব বন্ধ এবং ভারী লাল রঙের দামি পর্দা ছড়ানো দরজায় জানালায়। মেঝেতে দামি কার্পেট বিস্তৃত। এ ঘরেও দুটি দরজা, ওই মধ্যবর্তী দরজাটা ছাড়াও অন্য একটি দরজা। সেই দরজাটিও বন্ধ ছিল এবং কিরিটি পরীক্ষা করে দেখল ওই দরজাতেও ইএল লক সিস্টেম। অফিস রুমটা পরীক্ষার পর কিরিটি সুখময়কে নিয়ে আবার নিচে এলো, যে ঘরে বসে সুখময় সকলের জবানবন্দি নিচ্ছিলেন। সুখময় প্রশ্নটা করেন,
তাহলে অন্যরকম কিছু বলেই তো আপনার মনে হচ্ছে ব্যাপারটা মিস্টার রায়। কিরিটি পাইপটায় পাউচ থেকে তামাক ভরতে ভরতে মৃদু কণ্ঠে বলে, আই এম সরি সুকুমার বাবু, আমার কিন্তু সেরকমই বলে মনে হচ্ছে ব্যাপারটা। কি মনে হচ্ছে? ইট ইজ নট আ কেস অফ সুইসাইড, মনে হচ্ছে ডেফিনিট কেস অফ হোমিসাইড। হোমিসাইড মানে হত্যা? হ্যাঁ, কিন্তু কেন? দেখুন মিস্টার মল্লিক, আপনার নজরে পড়েছে কিনা জানি না, তবে আমার কিন্তু তিনটে ব্যাপার অত্যন্ত কুইয়ার লাগছে। কুইয়ার লাগছে কি? প্রথমত ধরুন, লোকটার যে পরিচয় এখনো পর্যন্ত আপনার কাছ থেকে পেয়েছি, নিশ্চয়ই বলতে পারি আমরা লোকটা সেলফ মেড ম্যান এবং জীবনে যাকে বলে সত্যিকারের সাকসেসফুল ম্যান। তাই এক্ষেত্রে এ ধরনের একজন লোক হঠাৎ কেন সুইসাইড করতে যাবেন? তা অবশ্যই। দ্বিতীয়ত ধরুন, ওই ধরনের লোকেদের শত্রু থাকাটা এমন কিছু বিচিত্র যেমন নয়, তিনি লোকটা যে একেবারে সাধু চরিত্রের ছিলেন তাও মনে করবার কিছু নেই, এবং সেক্ষেত্রে সেদিক থেকে গোপন আঘাত আসাটাও খুব একটা অস্বাভাবিক কি? বুঝলাম না আমি ঠিক। বুঝলেন না? না, লোকটা বিপত্নিক ছিল, অর্থ ছিল এবং কিছু কিছু দোষও যে ছিল তাও জেনেছি আমরা। আর আর সুন্দরী তরুণী সেক্রেটারিও ছিল এবং তার থাকবার ব্যবস্থাও এই বাড়িতেই। ওয়েল, তবে কি আপনি মিস্টার রায়? কিছুই আমি বলছি না সুকুমার বাবু, ব্যাপারগুলো শুধু চিন্তা করতে বলছি, এবং সেদিক দিয়ে চিন্তা করতে গেলে প্রবাবিলিটি কোথায় বেশি, হত্যার না আত্মহত্যার? তারপর কাম টু আওয়ার থার্ড পয়েন্ট, যে লোকটা ঘন্টাখানেকের মধ্যে সুইসাইড করবে বলে দৃঢ় প্রতিজ্ঞ, তার পক্ষে ব্যবসা সংক্রান্ত ব্যাপার ডিসকাশন করে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে এমন কুল ব্রেনে পাটনা পাঠানো কি খুব স্বাভাবিক? সুকুমারবাবু চুপ করে থাকেন। কিরিটি ইতিমধ্যে হস্তধৃত পাইপটায় অগ্নিসংযোগ করেছিল। পাইপটায় গোটা দুই টান দিয়ে বলে, আরও কয়েকটা ছোটখাটো ব্যাপার নিশ্চয়ই আপনার কাছে বিচিত্র লেগেছে। কি বলুন তো? প্রথমত, উপরের ঘরের ওই টেবিল ল্যাম্পটা, আগেরটা কোথায় গেল? এবং নতুনটাই বা কে আনলো এবং কেন আনা হলো? ল্যাম্পটা, হ্যাঁ। দ্বিতীয়ত, ঘরের যে দরজাটা নিজ হাতে ব্রজদুলাল বন্ধ করে দিয়েছিলেন, সেটা কে খুলল? কেমন যেন বোকার মতোই ফ্যাল ফ্যাল করে সুকুমার মল্লিক কিরিটির মুখের দিকে চেয়ে থাকেন। কি বলবেন জবাবে বুঝতে পারেন না। বলে কি লোকটা? প্রথম দিককার তিনটি যে পয়েন্ট বললেন তার অবশ্যই কিছু অর্থ হয়, কিন্তু শেষে যে কথাগুলো বললেন তার মাথামুন্ডু কিছুই যেন বুদ্ধির গোচর হয় না মল্লিকের। নতুন টেবিল ল্যাম্পটা কোথা থেকে এলো? ওই দিনের স্টেটসম্যান কাগজটা কোথায় গেল? যে দরজাটা ব্রজদুলাল নিজ হাতে বন্ধ করে দিয়েছিলেন, সে দরজাটা কে খুললে? কীর্তিবোধ করি মল্লিকের মনের ভাবটা অনুধাবন করতে পারে। অতঃপর মৃদু হেসে বলে, বসুন সুকুমারবাবু, আপনার জবানবন্দি নেওয়া নিশ্চয়ই শেষ করতে পারেননি এখনো? না, সবে শুরু করেছিলাম। তাহলে শেষ করুন। আপনি যা বললেন তাই যদি হয় তো মিস্টার রায়, তাহলে এখন তো দেখছি সত্যি সত্যিই ব্যাপারটা অন্যরকম দাঁড়াচ্ছে। সুকুমায় বসতে বসতে বলেন কিরিটির মুখের দিকে চেয়ে, হ্যাঁ, ব্রজদুলাল সাহাকে কেউ গত রাত্রে হত্যা করেছে। যখন আমরা বুঝতেই পারছি, জবানবন্দির ব্যাপারেও দৃষ্টিটা আপনার সেই দিকেই দিতে হবে। মৃদু শান্ত কণ্ঠে কিরিটি কথাগুলো বলে। জবানবন্দি নেওয়া শুরু করলেন অতঃপর সুখময় মল্লিক। বাড়ির লোকজনরা তখনও ঘরের বাইরে বারান্দাতেই সবাই দাঁড়িয়েছিল পুলিশ প্রহরায়। ভৃত্য জীবন, রামখেলন, হরি ও নারায়ণ, রাঁধুনি বামুন ব্রিজনন্দন, দারোয়ান মিশির ও ধন বাহাদুর, ড্রাইভার কেরামত উল্লাহ, অফিসের ড্রাইভার সেও থাকত ব্রজদুলালের গৃহে সার্ভেন্টস কোয়ার্টারে। বাড়ির নিচের তলায় একেবারে পশ্চিম দিকে ভৃত্য ঠাকুর ও ড্রাইভারদের থাকবার জন্য আলাদা ব্যবস্থা। তারা সব ওইখানেই থাকে। জীবন ব্রজদুলালের খাস ভৃত্য। সে একমাত্র ব্রজদুলালের কাজকর্ম ছাড়া অন্য কিছুই করত না।
নতুন লোক বলতে ওদের মধ্যে কেউই নয়। 4-5 বছর ধরে সকলেই এ বাড়িতে কাজ করছে। ভৃত্যদের মধ্যে জীবন আর নারায়ণ ব্যতীত অন্য কেউ তো বড় একটা উপরেই যেত না। কাজে ভৃত্যদের কারো কাছ থেকেই জিজ্ঞাসাবাদ করে বিশেষ কোনো নির্ভরযোগ্য সংবাদই পাওয়া গেল না। সবাই রাত 9:30টায় ঘরে গিয়ে শুয়ে পড়েছিল, একমাত্র ভৃত্য জীবন বাদে। সে শুতে যায় রাত 10টা নাগাদ। কিউটি জীবনকেই একবার জিজ্ঞাসা করে, রেবেকা রাত্রে কখন ফিরেছে? জীবন বলে, জানি না। দোতলায় উঠবার সিঁড়িতে কোলাপসিবল গেট দেখলাম জীবন। ওটা রাত্রে বন্ধ থাকে না খোলা থাকে? আমি শোবার আগে রাত 10:30টা নাগাদ রোজ বন্ধ করে দিই, জীবন জবাব দেয়। কাল রাত্রে বন্ধ করেছিলে? হ্যাঁ, রাত 10টায়। রেবেকা তাহলে 3তলায় গেল কি করে? আগে উনি তো প্রায়ই রাত করে ফেরেন। ওর কাছে ওই গেটের একটা ডুপ্লিকেট চাবি আছে। দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল রাত 12:15 নাগাদ গত রাত্রে রেবেকাকে সে গেট খুলে দিয়েছে। কিরিটি শুধোয়, আচ্ছা মিসির, কাল রাত্রে সাধনবাবুর বাড়ি থেকে বের হয়ে যাওয়া ও রেবেকার রাত্রে ফেরা ছাড়া আর কেউ রাত 9:30টার পরও এই বাড়ি থেকে বের হয়েছে বা এসেছে কিনা মনে পড়ে? জি না। বাবু যে কদিন বাড়িতে ছিল না তার মধ্যে অপরিচিত কেউ এ বাড়িতে এসেছে? হ্যাঁ। কে? একজন বুড়া সাহেব। একজন বুড়া সাহেব? জি। সে কেন এসেছিল? সে বলেছিল যে মেম সাহেবের সঙ্গে দেখা করতে চায়। সে নাকি মেম সাহেবের আত্মীয়। দেখা করেছিল বুড়ো সাহেব রেবেকার সঙ্গে? তা জানি না, তবে ভিতরে গিয়েছিল। কিরটি তখন জীবনকে ডেকে সাহেবের কথা জিজ্ঞেস করে, সাহেব সম্পর্কে সে কিছু জানে কিনা। জীবন বলে, হ্যাঁ, সেই বুড়ো সাহেব মেম সাহেবের সঙ্গে দেখা করেছিল। মেম সাহেব সে সময় বাবুর চেম্বারে কি সব লেখাপড়া করছিল। সাহেবের কথা বলতে তিনি সাহেবকে ওই ঘরে পাঠিয়ে দিতে বলেন। আমি পাঠিয়ে দিয়েছিলাম। সাহেব কতক্ষণ ছিল? তা প্রায় ঘন্টাখানেক তো হবেই, জীবন বলে। আর একটা কথা জীবন, সাধনবাবু কাল সে সময় কি বাড়িতেই ছিলেন? কিরিটি আবার প্রশ্ন করে, আগে না। সাধনবাবু তাহলে কাল সারাদিন বাড়িতে ছিলেন না তুমি বলছো জীবন? আগে। সবার শেষে রেবেকাকে ঘরে ডাকা হলো। বছর 24 বয়স হবে রেবেকার। নিঃসন্দেহে রেবেকাকে সুন্দরী বলা চলে। গায়ের রং চকচকে না হলেও বেশ ফর্সা। রোগা দোহারা দীর্ঘাঙ্গী বলা চলে। মুখখানি লম্বাটে ধরনের হলেও চোখ, নাক ও ভ্রু দুটি সত্যিই সুন্দর। গত রাত্রের প্রসাধনের প্রলেপটা তখনও কিছু অবশিষ্ট আছে। পরিধানে দামি একটা তাঁতের কালো সরুপার শাড়ি, হাতে 4 গাছি করে সরু সোনার চুড়ি। ভারতীয় খ্রিস্টান না জানা থাকলে এবং হঠাৎ দেখলে অবস্থাপন্ন বাঙালি গৃহস্থ ঘরের মেয়ে বলেই মনে হবে বুঝি রেবেকাকে। আপনারই নাম মিস রেবেকা মণ্ডল? থানার ওসি মিস্টার মল্লিক প্রশ্ন শুরু করেন। হ্যাঁ। এখানে আপনি ব্রজদুলাল বাবু সেক্রেটারি হয়েছিলেন? হ্যাঁ। কতদিন এখানে আছেন? 1 বছর 5 মাস। এক্সকিউজ মি, কত করে মাইনে পান আপনি? হঠাৎ ওই সময় কিরিটি প্রশ্নটা করে রেবেকা মণ্ডলকে। কিরিটির প্রশ্নে রেবেকা ওর মুখের দিকে ক্ষণিকের জন্য তাকালো, তারপর মৃদু কণ্ঠে বললে, 500 টাকা। 500 টাকা? কিরিটি কথাটা পুনরাবৃত্তি করে। হ্যাঁ। কিরিটি টাকার অঙ্কটা শুনে কয়েক মুহূর্ত ওর চোখের দিকে চেয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে, তার মানে মাইনের ওই 500 টাকা একরকম আপনার অল ফাউন্ডই ছিল, কারণ থাকা খাওয়া যখন আপনার এইখানেই ছিল। তা বলতে পারেন। হুম, ডিসেন্ট পে। কতকটা যেন আত্মগতভাবেই কথাটা নিম্ন কণ্ঠে উচ্চারণ করে কিরিটি আবার। ওসির দিকে তাকিয়ে বলে, ইয়েস, ক্যারি অন। মিস মণ্ডল, আপনার আপনজন কে আছে? আপনার বলতে আমার সংসারে এক মামা, তিনি আসানসোলে স্টেশন মাস্টার। আর কোনো আত্মীয় স্বজন? না। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? মুর্শিদাবাদে। সেইখানে কি বরাবর থাকতেন? ম্যাট্রিক পাস করা পর্যন্ত সেখানে ছিলাম। কিন্তু আপনি তো বললেন আপনার বলতে এক মামা ছাড়া আর কেউ নেই। এক পিসি ছিল, বছর 1.5 হলো মারা গেছেন।
তার কাছেই থাকতাম মুর্শিদাবাদে। কতদূর পড়াশোনা করেছেন? আইএ পাস করে স্টেনো টাইপিং শিখেছি। এখানে চাকরি নিয়ে আসবার আগে কোথাও চাকরি করেছেন? হ্যাঁ, বছর দুই কলকাতাতে একটা বিলাতি ফার্মে স্টেনো টাইপিস্ট ছিলাম। সেখান থেকেই সাহা স্টিল অ্যান্ড কোম্পানিতে চাকরি পাই। 1 বছর অফিসে কাজ করবার পর মিস্টার সাহা আমাকে পার্সোনাল সেক্রেটারি করে এখানে নিয়ে আসেন। আপনার বস কেমন লোক ছিল বলে আপনার ধারণা? হি ওয়াজ আ পারফেক্ট জেন্টলম্যান। ঠান্ডা মেজাজের এবং অত্যন্ত ধীর স্থির প্রকৃতির লোক ছিলেন। নিজের এমপ্লয়ীদের উপরে তার অত্যন্ত দরদ ছিল। তাই তো অবাক হয়ে গিয়েছি কেন তিনি ওইভাবে আত্মহত্যা করলেন। রেবেকা মণ্ডলের কথা শুনে মনে হলো তার বস ব্রজদুলাল সাহার আকস্মিক আত্মহত্যায় সে শুধু ব্যথিতই নয়, বিস্মিত। কিছুক্ষণ অতঃপর সকলেই চুপ করে থাকে। ঘরের মধ্যে একটা স্তব্ধতা বিরাজ করে। সেই স্তব্ধতা আবার ভঙ্গ করল কিরিটি। সেই প্রশ্ন করল, আপনার ধারণা তাহলে মিস মণ্ডল মিস্টার সাহা আত্মহত্যাই করেছেন? আত্মহত্যা যে করেছেন কথাটা বুঝতে কারোরই কষ্ট হওয়ার তো কথা নয় মিস্টার রায়। কিন্তু কথা হচ্ছে তাই যদি হয়ে থাকে, সত্যি তো নিশ্চয়ই ওইভাবে আত্মহত্যা করার কোনো তার কারণ ছিল বা ঘটেছিল। হবে, ব্যাপারটার কোনো রকম আলোক সম্পাদ করতে পারেন আপনি? না, আই এম রাদার বিউইল্ডার্ড। আচ্ছা মিস মণ্ডল, আপনি যখন তার পার্সোনাল সেক্রেটারি ছিলেন নিশ্চয়ই তার আপনি কনফিডেন্সে ছিলেন? কিরিটি আবার প্রশ্ন করেন। তা ছিলাম। তার ব্যবসা সংক্রান্ত ব্যক্তিগত জীবন সম্পর্কেও নিশ্চয়ই আপনি অনেক কিছু জানেন আশা করতে পারি। জিজ্ঞাসা করলেন এবার ওসি। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই বলতে পারবো না, কারণ তিনি ও ব্যাপারে অত্যন্ত রিজার্ভড ছিলেন। তবে তার বিজনেস সংক্রান্ত ব্যাপারে অনেক কথাই জানি। বিজনেসের অবস্থা তার কেমন ছিল? দেখুন, ও ব্যাপারে জানেন, আমার ধারণা মিস্টার মিত্র আমার চাইতেও বেশি। ইউ মিন সাধনবাবু? হ্যাঁ, তবে আমি যতদূর জানি তার বিজনেসের অবস্থা অত্যন্ত ভালোর দিকেই উত্তরোত্তর যাচ্ছিল। আচ্ছা, ওই সাধনবাবুর লোকটিকে আপনার কেমন মনে হয় মিস মণ্ডল? খুব ভদ্র, অমায়িক। আপনার সঙ্গে আলাপ কেমন? এক বাড়িতে থাকি, সর্বদা দেখাশোনা হয়, সেদিক দিয়ে আলাপ তো একটু বেশি হবারই কথা। তা অবশ্যই ঠিক। আমি জিজ্ঞাসা করছিলাম লোকটিকে কেমন মনে হয় আপনার? কিরিটি প্রশ্ন করে। খুব ইন্টেলিজেন্ট আর অ্যাম্বিশাস। ইউ লাইক হিম? কি বলতে চান আপনি? সঙ্গে সঙ্গে প্রশ্নটা করে সপ্রশ্ন দৃষ্টিতে তাকায় মিস রেবেকা মণ্ডল কিরিটির দিকে। একটু যেন অসন্তুষ্ট হয়েছে বলেও সেই মনে হয়, কারণ ভ্রু কুঞ্চিত হয়ে ওঠে রেবেকার। না, এই বলছিলাম আর কি, ভদ্রলোকটিকে আপনার ভালো লাগে কিনা। সত্যিকারের কোনো ভদ্রলোককে না ভালো লাগবার তো কোনো কারণ থাকতে পারে না। তা অবশ্যই ঠিক। আচ্ছা, ভালো কথা মিস মণ্ডল, কাল দুপুরে কি একজন সাহেব আত্মীয় আপনার শুনলাম দেখা করতে এসেছিলেন? আপনার সেই মামা নাকি? মামা? কই না। তবে কে এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে কাল দুপুরে? কাল দুপুরে? হ্যাঁ, ও হ্যাঁ, মনে পড়েছে। মিস্টার আর্থার মুর সিঙ্গাপুর থেকে এসেছিলেন মিস্টার সাহার সঙ্গে দেখা করতে এজেন্সির ব্যাপারে। কিন্তু তিনি জীবনকে বলেছিলেন তিনি নাকি আপনার আত্মীয়। ননসেন্স, এ কথা বলতেই পারে না। জীবন বলেছে এই কথা? হ্যাঁ, ওর কথায় কান দেবেন না আপনারা। কেন বলুন তো? লোকটা একের নম্বরের মিথ্যাবাদী, লায়ার। তাই বুঝি? হ্যাঁ, ডাইনে বায়ে অকারণে মিথ্যে কথা বলে লোকটা। তা কি করে জানলেন যে লোকটা মিথ্যাবাদী? বহুবার বহু প্রমাণ পেয়েছি। মিস্টার সাহা জানতেন কথাটা? জানতেন বই কি, আর সেই জন্যই পুরানো বিশ্বাসী লোক হলেও ওকে তেমন পছন্দ করতেন না। লোকটা অত্যন্ত বিশ্বাসী? অন্তত মিস্টার সাহার তাই ধারণা ছিল। আপনার? বিশ্বাসী বলেই মনে হয়। ওই সময়কার মতো জবানবন্দি শেষ করে থানার ওসি সুকুমার মল্লিক উঠে দাঁড়ান। কিরিটিও বিদায় নেয় অতঃপর। তাহলে বন্ধুরা, আজ এইখানেই শেষ করলাম। আবার ফিরব পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।